নমস্কার, চলুন শুরু করা যাক আজকের সেশন। আজকে আমরা এই ক্লাসে কিনা এক্সামের পরিপ্রেক্ষিতে হেমাটোলজির যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমরা আজকে দেখব। কি না প্রথমেই আমরা হেমাটোলজি থেকে কি দেখব না কি প্রথম পয়েন্টটা আমরা কি দেখব, হেমাটোপয়েসিস দেখব। মানে এই যে হেমাটোপয়েসিস বলছি, এই হেমাটোপয়েসিস কাকে বলে? হেমাটোপয়েসিস ফরমেশন অফ ব্লাড সেলস, একে হেমাটোপয়েসিস বলে। নম্বর, এই যে ব্লাড সেলগুলো কোথা থেকে ফর্মেশন হচ্ছে? Cells are formed বোন ম্যারো। এই বোন ম্যারো থেকে ব্লাড সেলগুলোর ফর্মেশন হচ্ছে। এখন আমরা যদি এই বোন ম্যারোটাকে দেখি, বোন ম্যারোর যে কত রকমের হয় সেটা যদি আমরা দেখি, বোন ম্যারো আমার দু রকমের হয়। একটা কি না রেড ম্যারো, আর একটা তোমার ইয়েলো ম্যারো। এই রেড ম্যারোটা যেটা হয়, এর মধ্যে আমার কি থাকে, হেমাটোপয়েটিক টিস্যু থাকে। পয়েটিক টিস্যু। আর ইয়েলো ম্যারোর মধ্যে কি থাকে না ফ্যাট সেল থাকে। ফ্যাট সেল থাকে। আর এই যে রেড ম্যারো, এটা কি না অ্যাক্টিভ বোন ম্যারো বলে, এটা কি অ্যাক্টিভ ম্যারো। আর ইয়েলোটাই কি না ইনঅ্যাক্টিভ। এই যে বোন ম্যারোটা আছে, এই বোন ম্যারো গুলো আমরা সব জায়গার বোন ম্যারো গুলো আমার ক্ষেত্রে না এই অ্যাক্টিভ থাকে না। তো এই যে হেমাটোপয়েসিস হচ্ছে, তার অ্যাক্টিভ সাইট গুলো কি কি আছে? অ্যাক্টিভ সাইট অফ হেমাটোপয়েসিস, এক নম্বরে কি সাইট আছে না পেলভিস। দু নম্বরে কি আছে? ভার্টিব্রা। তিন নম্বরে কি আছে? স্কাল। চার নম্বরে কি আছে? রিবস। পাঁচ নম্বরে কি আছে? স্টারনাম। ছ নম্বরে আমরা যদি দেখি না প্রক্সিমাল এন্ড অফ লং বনস, এন্ডস অফ লং বন। যত বড় বড় বোন আছে তার সবের প্রক্সিমাল এন্ড থেকে এগুলো আমাদের কি না হেমাটোপয়েসিস হয়। এখন এই যে বোন ম্যারোর ক্ষেত্রে এই যে হেমাটোপয়েটিক রেড ম্যারোটা কি বলছে? অ্যাক্টিভ ম্যারো। এই যে হেমাটোপয়েটিক টিস্যু থাকে, এই হেমাটোপয়েটিক টিস্যু যেটা থাকে সেটাকে কি বলে? সেটাকে না প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, পিএল, প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক স্টেম সেলস থাকে। এই যে প্লুরিপোটেন্ট বলেছে, এইটার মানে কি?
এটার মানে হচ্ছে প্লুরিপোটেন্ট, এটার মানে হচ্ছে এটা এর কি না এবিলিটি আছে, এবিলিটি টু প্রডিউস মেনি সেল টাইপ। মানে হচ্ছে এই প্লুরিপোটেন্টের মানে যেটা বলছে না আমার একটা সেল থেকে আরো বিভিন্ন রকমের সেল হতে পারে, এর এই সেই ক্ষমতাটা আছে এই একটা সেল থেকে। আর এই যে হেমাটোপয়েটিক সেল আছে এটা না কি না এর সিডি মার্কার কত, CD34, এর হচ্ছে এটা পজিটিভ থাকে CD34। তার যদি বলে হেমাটোপয়েটিক স্টেম সেলের সিডি মার্কার কি, তখন হবে CD34 হেমাটোপয়েটিক স্টেম সেলের ক্ষেত্রে সিডি মার্কার। আর যত রকমের আমাদের বডিতে সেল আছে ব্লাড সেল, সব কোথা থেকে তৈরি হচ্ছে না এই যে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক এই যে স্টেম সেল আছে এর থেকে আমার হচ্ছে সব রকমের ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে। আর এই যে স্টেম সেলগুলো আছে এর হচ্ছে কি কি এবিলিটি আছে এই স্টেম সেলে না, এই স্টেম সেলগুলোর এবিলিটি যেগুলো আছে না এ সেলফ রিনিউয়াল হতে পারে, সেলফ রিনিউয়াল অ্যান্ড ডিফারেন্সিয়েশন। সেলফ রিনিউয়াল অ্যান্ড ডিফারেন্সিয়েশন এ না এই হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো করতে পারে। এখন আমরা যদি এই যে হেমাটোপয়েসিস হচ্ছে এর যদি স্টেজ দেখি না, কোন সময় কি রকম হেমাটোপয়েসিস হচ্ছে, তাহলে আমরা কি দেখব না, যদি স্টেজটা আমরা দেখি ফার্স্ট স্টেজ কি আছে হেমাটোপয়েসিসের, মিজোব্লাস্টিক স্টেজ। মেসোব্লাস্টিক স্টেজ কোথায় হয় না, occurs in yolk sac, occurs in yolk sac, yolk sac এর মধ্যে হয়, কখন হয় না থার্ড উইক অফ জেস্টেশন। এর থেকে আমার কি কি তৈরি হয়, এর থেকে মেনলি নিউক্লিয়েটেড রেড সেল, নিউক্লিয়েটেড রেড সেলস তৈরি হয়। আর কি না এতে এমব্রায়োনিক হিমোগ্লোবিন, এমব্রায়োনিক হিমোগ্লোবিন এগুলো তৈরি হয়। এমব্রায়োনিক হিমোগ্লোবিন কে কে আছে না গ্রোয়ার 1 আছে, গ্রোয়ার 2 আছে, আর পোর্টল্যান্ড আছে, এগুলো কিনা এমব্রায়োনিক হিমোগ্লোবিন। আর এর 2 নম্বর স্টেজ কি আছে হেপাটিক স্টেজ। এখন এই যে হেপাটিক স্টেজ মানে কি না এটা কোথায় হবে, লিভারে হবে। হেপাটিক যেহেতু লেখা আছে এটা সেই জন্য কি না লিভারে হচ্ছে। এটা কখন হবে না বিগিনস 4 থেকে 8 উইকস অফ জেস্টেশন। এর থেকে কি তৈরি হবে না অ্যানিউক্লিয়েটেড রেড সেল, এর থেকে অ্যানিউক্লিয়েটেড রেড সেল। আর 3 নম্বর কি স্টেজ আছে মায়োলয়েড স্টেজ। মায়োলয়েড স্টেজ এটা কখন চালু হয় না 12 উইকস অফ জেস্টেশন, কোথায় না এটা হয় বোনস মানে বোন ম্যারো, ম্যারো থেকে আমার
এই যে আমাদের হেমাটোপয়েটিক যে স্টেজগুলো আছে, স্টেজ অফ হেমাটোপয়েসিস, এইগুলা আমার এত বছর থেকে কিনা প্রথম কি স্টেজ আছে, মিসোপ্লাস্টিক আছে, তারপর হেপাটিক, তারপর মাইলয়েড স্টেজ। তাহলে মাইলয়েড স্টেজে আমার বিভিন্ন রকমের সেল টাইপ হচ্ছে, নিউক্লিয়েটেড অ্যানিউক্লিয়েটেড দু রকমের সেল টাইপই আমার মাইলয়েড স্টেজ থেকে আমরা পাচ্ছি। যে আমরা তখন এর আগের স্লাইডে যেটা দেখেছিলাম কি না, এই যে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা কি না, এইটা দুটো সেল লিনিয়েজে মাল্টিপোটেন্ট সেল লিনিয়েজে ভাগ হচ্ছে। প্লুরিপোটেন্ট সেল স্টেম সেলটা কি না, একটা মাইলয়েড স্টেম সেল, একটা লিম্ফয়েড স্টেম সেল। মাইলয়েড স্টেম সেল হবে, এই মাইলয়েড স্টেম সেল থেকে কি কি সেল তৈরি হবে? এক নম্বর, মাইলয়েড থেকে কি না আরবিসি হবে। দু নম্বর কি হবে? প্লেটলেট হবে, প্লেটলেটস। তিন নম্বর কি হবে? নিউট্রোফিল। চার নম্বর কি হবে? ইওসিনোফিলস। পাঁচ নম্বর বেসোফিলস। আর ছ নম্বর মনোসাইটস। এই যে এত রকমের যে সেলগুলো আছে, আরবিসি, প্লেটলেট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, এগুলো সব কিনা এই মাইলয়েড স্টেম সেল থেকে আমার তৈরি হবে। এরপর মাইলয়েড থেকে আরেকটা যে স্টেম সেল হয় সেটা কিনা লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেল, এই লিম্ফয়েড স্টেম সেল থেকে কি কি হয়? টি সেল, বি সেল আর এনকে সেল। তাহলে আমার যদি বলে যে কোন কোন সেলগুলো কি না মাইলয়েড সেল থেকে তৈরি হয় না, তাহলে কি হবে? টি সেল, বি সেল, এনকে সেল, এগুলো কিনা মাইলয়েড স্টেম সেল থেকে তৈরি হয় না। আর যখন বলবে কি না লিম্ফয়েড স্টেম সেল থেকে কি কি সেল তৈরি হয় এক্সেপ্ট, যখন দেবে তখন আমার মাইলয়েড স্টেম সেল থেকে অনেক সেল তৈরি হয়, যেটা অপশানে থাকবে তখন আমরা সেইটা দেখব। আর এরপর আমরা কি দেখবো না, এরিথ্রোপয়েসিস দেখবো। এরিথ্রোপয়েসিস দেখবো। এরিথ্রোপয়েসিস মানে ফর্মেশন অফ আরবিসি। এই আরবিসির ফর্মেশনকে এরিথ্রোপয়েসিস বলে। এর কি না স্টেজটা কি আছে, যে যে স্টেজ ম্যাচুরেশনের যে স্টেজগুলো কি আছে, প্রথমে কি আছে না প্রো এরিথ্রোব্লাস্ট, প্রো এরিথ্রোব্লাস্ট। এরপরের কি স্টেজ আছে না আর্লি এরিথ্রোব্লাস্ট। ব্লাস্ট। এরপরের কি স্টেজ আছে না ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট। ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট। এরপরে স্টেজ আছে লেট এরিথ্রোব্লাস্ট।
এরিথ্রোব্লাস্ট, তারপরে সাইটস, তারপর কি আছে না এরিথ্রোসাইট, সাইটস বা আরবিসি। এখন এই আর্লি এরিথ্রোব্লাস্টটাকে কি মাঝে মাঝে বেসোফিলিক তো বলা থাকে, আর ইন্টারমিডিয়েটটাকে কি না অর্থোক্রমিক এরিথ্রোব্লাস্ট বলা থাকে, অর্থোক্রমিক এরিথ্রোব্লাস্ট। আর লেট যেটা আছে এটাকে কি না, সরি এই ইন্টারমিডিয়েট যে আছে এটাকে পলিক্রমিক বলা হয়, ইন্টারমিডিয়েট যেটা আছে এটা কি না পলিক্রমিক। আর লেট এরিথ্রোব্লাস্ট যেটা আছে এটাকে অর্থোক্রমিক বলা হয়। এখন এই যে আমার ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট আছে, এইটা স্টেজটার আমার একটা যেটা গুরুত্বপূর্ণ কি না, এটা আমার যে সেল ডিভিশন হয়ে হয়ে এই যে আরবিসি হচ্ছে, এটা এর পর্যন্তই আমার লাস্ট সেল ডিভিশন হবে, লাস্ট স্টেজ অফ সেল ডিভিশন। এই পর্যন্তই আমার সেল ডিভিশন হবে। আর এই যে লেট এরিথ্রোব্লাস্ট আছে এর কি না, এটা লাস্ট নিউক্লিয়েটেড স্টেজ, নিউক্লিয়েটেড স্টেজ। তার মানে এই দুটো হচ্ছে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট। আরবিসি ম্যাচুরেশনের লাস্ট নিউক্লিয়েটেড স্টেজ কোনটা না আর্লি লেট এরিথ্রোব্লাস্ট, আর লাস্ট স্টেজ অফ দ্য সেল ডিভিশন কি না ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট। এখন এই যে এরিথ্রোব্লাস্ট আছে এই এরিথ্রোব্লাস্ট সেলগুলো কি না এর সিডি মার্কার কি আছে CD71, CD71 এ পজিটিভ। এটা হচ্ছে বেশিরভাগ এরিথ্রোব্লাস্ট সেলই এগুলো CD71 পজিটিভ দেয়, আর একটা দেয় না গ্লাইকোফোরেন এও পজিটিভ দেয়। এখন এই যে আরবিসি গুলো আছে এই আরবিসির মধ্যে আমার একটা কি না হিমোগ্লোবিন যে প্রোটিন হয় সেটা আমার থাকে। এই হিমোগ্লোবিনটা এখন যদি আমরা হিমোগ্লোবিনটা সম্বন্ধে দেখি না, হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে, হিমোগ্লোবিন কি না আর প্রেজেন্স আরবিসি, আরবিসির মধ্যে থাকে। এর মলিকিউলার ওয়েট কত, মলিকিউলার ওয়েট না 64,000, এর হচ্ছে মলিকিউলার ওয়েট। এই হিমোগ্লোবিনের কি না দুটো পার্ট থাকে, একটা না হিম পার্ট থাকে, একটা গ্লোবিউলিন পার্ট থাকে, গ্লোবিন পার্ট। এই হিমের আবার দুটো পার্ট থাকে, একটা আয়রন আর একটা কি প্রোটোপরফাইরিন, প্রোটোপরফাইরিন। আর গ্লোবিউলিন আমার কিনা এর যে গ্লোবিউলিন চেন থাকে আমার কিনা দুটো গ্লোবিউলিন চেন থাকে, টু পলিপেপটাইড চেন, পেপটাইড চেন থাকে। আর এই যে হিমোগ্লোবিনটা আমার জেস্টেশনাল লাইফ এজে কখন থেকে আমার হিমোগ্লোবিনটা তৈরি শুরু হয়,
এই যে আমরা তখন দেখেছি হিমোগ্লোবিন কি না একটা ফিটাল মানে কত রকমের হিমোগ্লোবিন আছে যখন আমরা কি এমব্রায়োনিক লাইফে থাকি। এমব্রায়োনিক লাইফে যখন থাকছি তার মধ্যে কি না এমব্রায়োনিক হিমোগ্লোবিন থাকছে। সেগুলো কি কি আছে না গোয়ার ওয়ান, গোয়ার ওয়ান, গোয়ার টু আর পোর্টল্যান্ড, এইগুলো হচ্ছে আমার এমব্রায়োনিক লাইফের হিমোগ্লোবিন থাকে। যখন ফিটাস অবস্থায় থাকে, ফিটাস অবস্থায় কি থাকে এইচবিএফ ফিটাস হিমোগ্লোবিন থাকে। এইটা জেস্টেশনালের না 36 উইকস থেকে আমরা এই ফিটাস হিমোগ্লোবিনটা দেখতে পাই। আর কি না এই যে আমাদের অ্যাডাল্ট যে হিমোগ্লোবিনটা আছে, কি কি অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে এইচ আর HbA2, এই দুটো হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এই অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা 3 থেকে 4 মাস যখন এজ হয়, এজ যখন হয় তখন এইটা হচ্ছে আমার এই অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা তখন পর্যন্ত আমার ব্লাডে মেন হিমোগ্লোবিন হয়ে যায় 3 থেকে 4 মাস যখন বয়স হয়। এরপর কি না আমরা আরবিসি নিয়ে দেখলাম। আর মেনলি আরবিসির লাইফ স্প্যান কত, তো না 120 দিন। আরেকটা পয়েন্ট যেটা দেখবো কি না আরবিসি তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে, আরবিসি তৈরি হচ্ছে বোন ম্যারো থেকে। আর তাহলে মারা কোথায় যাচ্ছে না স্প্লিন, স্প্লিন। এখন এই যে স্প্লিন আছে স্প্লিনকে কি বলা হয়, যেহেতু ওখানে আরবিসি গিয়ে মারা যাচ্ছে তাই জন্য একে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। গ্রেভিয়ার্ড অফ আরবিসি না স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অর আরবিসি। আরেকটা এখানে স্প্লিনকে কি বলা হয় না ব্লাড ব্যাংক অফ দ্য বডি, ব্যাংক অফ দ্য বডি। এই স্প্লিনের মধ্যে আমার বিভিন্ন রকম সেল স্টোর থাকে বা প্লেটলেট থাকে, আরো সব সেলগুলো স্টোর থাকে। এখন এই যখন একটা আরবিসির বয়স হয়ে যায় তখন স্প্লিনে যায়, স্প্লিনিক ম্যাক্রোফেজ কি করে না আরবিসি কে ভেঙে দেয়, ভেঙে কি কি করবে এই হিম আর গ্লোবুলিন আলাদা করে দেবে। এই আয়রন যে পার্টটা আছে এই আয়রন পার্টটাকে আবার রিইউজ করে নেবে, গ্লোবুলিন পলিপেপটাইড গুলো থেকে অ্যামিনো অ্যাসিড এই আবার রিইউজ করে ফেলবে, এগুলো করবে। আর এখান থেকেই না কি এন্ড প্রোডাক্ট হিসাবে বিলিরুবিন, আমার হিম থেকে বিলিরুবিন তৈরি হবে এই প্রোটোপরফাইরিন থেকে। এরপর যদি আমরা ডব্লিউবিসি যেগুলো আছে সেগুলো দেখি, মানে হোয়াইট ব্লাড সেলস যেগুলো আছে, 1 নম্বর কি না নিউট্রোফিলস। নিউট্রোফিলস যদি দেখি এটা কিরকম দেখতে, নিউট্রোফিলস লোবিউলেটেড, এর মধ্যে লবস থাকে, এর মধ্যে লবস থাকে মেনলি কটা না 2 থেকে 5টা লোবস থাকে, 2 থেকে 5টা। এর যত নিউট্রোফিল যত ম্যাচিওর হবে তত এর লোবের সংখ্যা বাড়বে। এখন নিউট্রোফিলের যদি ম্যাচুরেশন স্টেজটা আমরা দেখি, ম্যাচুরেশন অফ নিউট্রোফিল,
কি আছে না, প্রথমে আমার মাইলোব্লাস্ট, 2 নম্বরে কি আছে, প্রোমাইলোসাইট, মাইলোসাইট। 3 নম্বরে কি আছে, মাইলোসাইট। 4 নম্বরে কি আছে না, মেটামাইলোসাইট। 5 নম্বরে ব্যান্ড ফর্ম। 6 নম্বরে নিউট্রোফিল। এই ব্যান্ড ফর্ম যেটা আছে, আমরা মেনলি পেরিফেরাল ব্লাডে এই দুটো ফর্ম, ব্যান্ড ফর্ম আর নিউট্রোফিল, এই দুটো আমরা দেখতে পাই। ব্যান্ড ফর্ম বা এটাকে অনেক সময় কেউ কেউ স্ট্যাব ফর্মও বলে, স্ট্যাব ফর্ম। এটা কি না, এটা ইউ শেপটের হয়, ইউ শেপ। মানে অনেক সময় এটা নিউট্রোফিল আছে, নিউট্রোফিলের মধ্যে এই যে নিউক্লিয়াসটা আছে ওরকম কোনো সেপারেটেড হয় না, নিউক্লিয়াসটা লোবিউলস মতো বুঝতে পারা যায় না, এরকম ইউ শেপের হয়ে যায়, তখন এটাকে আমরা ব্যান্ড ফর্ম বলি। আর নিউট্রোফিল কিরকম হয়, যখন ম্যাচিওর নিউট্রোফিল হয়ে যাবে এরকম বিভিন্ন লোবস থাকবে, এরকম নিউট্রোফিলের মধ্যে লোবস দেখতে পাবো। এক জায়গায় কিছু নিউক্লিয়াস থোকা থোকা হয়ে থাকবে আর সঙ্গে একটা দড়ির কিছু দিয়ে সেগুলো থোকাগুলো বাঁধা থাকবে, এরকম দেখতে পাবো। আর এরপর আমি যদি কিনা দেখবো ইওসিনোফিল। ইওসিনোফিলস না, এগুলো আকারে একটু বড় হয়। নিউট্রোফিলের সাইজ কত হয়, মোটামুটি নিউট্রোফিলের সাইজ 14 থেকে 15 মাইক্রন হয়, আর এর ক্ষেত্রে 15 থেকে 16 মাইক্রন। ইওসিনোফিলটা একটু বেশি হয়, একটু বড় হয়। এই যে ইওসিনোফিলটা থাকে এর মধ্যে কি না, গ্র্যানিউলস থাকে, গ্র্যানিউলস থাকে এর মধ্যে। এই যে গ্র্যানিউলসটা কি না, কোর্স গ্র্যানিউল থাকে, মানে বড় বড় দানা দানা আকারের গ্র্যানিউলস থাকে। সেজন্য আমরা যখন স্টেন করি এই এই গ্র্যানিউলস গুলোকে ব্রাইট অরেঞ্জ রেড দেখতে পাই, ব্রাইট অরেঞ্জ রেডের দেখতে পাই। নিউট্রোফিলের মধ্যেও আমার গ্র্যানিউলস থাকে, কিন্তু সেগুলো কি না অ্যাজিউরোফিলিক গ্র্যানিউলস থাকে, সেগুলো একদম পাতলা পাতলা একদম মিহি থাকে, সেই জন্য অতটা আমরা দেখতে পাই, বুঝতে পারি, কিন্তু অনেক ছোট ছোট গ্র্যানিউলস গুলো হয়। এরপর কি না আরেকটা সেল কি দেখবো, এরই মধ্যে কি না বেসোফিল দেখবো। এরপর বেসোফিলস আমার না সব থেকে ছোট ডব্লিউবিসি, 9 থেকে 12 মাইক্রন হয় এর সাইজ। এটাও বেসোফিলেরও 2 থেকে 3টে লোব থাকে। এটা কি না, বেসোফিল কি কি ক্ষরণ করে, এটা হচ্ছে মনে, হিস্টামিন আমাদের দেহে কে ক্ষরণ করে, হিস্টামিন অ্যান্ড হেপারিন। হেপারিন আমাদের দেহে কে না বেসোফিল ক্ষরণ করে। হ্যাঁ, এই যে হিস্টামিনটা কি না, এটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক সাবস্টেন্স, আর হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। মোনোসাইটস, মোনোসাইটস কি না আমাদের সব থেকে লার্জেস্ট ব্লাড সেল, blood cells in peripheral blood. Peripheral
এটার শেপ কি না, এটা ইরেগুলার শেপ হয়, ওভাল অথবা কিডনি শেপ হয়, এটা আমি মনে রাখবো না, কি কিডনি শেপ হয়। আর এর আগে যে আমরা দেখেছি না কি না ইওসিনোফিল দেখেছি, ইওসিনোফিলের শেপ যদি আমরা বলি না, ওটা কি হেডফোন শেপ অনেক সময় আমরা বলে থাকি, অথবা কি না স্পেকটাকেল শেপ আমরা ওটাকে বলে থাকি ইওসিনোফিলের ক্ষেত্রে। আর কি না লিম্ফো, আমার আর একটা কি সেল আছে, লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইটস আছে। লিম্ফোসাইটস এর মধ্যে আমার তিন রকমের আছে, একটা টি সেল, একটা বি সেল, একটা এনকে সেল। আবার টি সেলের মধ্যে আমার কি কি আছে না, একটা টি হেল্পার সেল আর টি সাপ্রেসার সেল আর সাইটোটক্সিক টি সেল, তিন রকমের টি সেল হয়, একটা টি হেল্পার সেল, টি সাপ্রেসার সেল আর টি সাইটোটক্সিক টি সেল হয়। আর এখানে যে বি সেল আছে, এই বি সেলের কি কাজ না, বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে, আর এনকে সেল ফ্যাগোসাইটোসিস করে। এই ছিল আমাদের কি না মেইনলি হেমাটোপয়েসিস বা ব্লাড সেল রিলেটেড যে এখান থেকে সব কোশ্চেন মোটামুটি আশা করছি যা বলা হয়েছে এই পয়েন্ট থেকেই আমাদের পেয়ে যাব। মেইনলি এখানে আমার এরিথ্রোপয়েসিসের যে স্টেজ আছে আর নিউট্রোফিল ম্যাচুরেশনের যে স্টেজ আছে, এই দুটো স্টেজ আমি খুব ভালো করে পড়বো। এই দুটো স্টেজ থেকে কোশ্চেন আছে মাঝে মধ্যেই। আরবিসির লাইফ স্প্যান থেকে কোশ্চেন আসে। আর একটা কি আছে, আর একটা আমার এর মধ্যে সেলস এর মধ্যে প্লেটলেট বাদ চলে গেছিল, প্লেটলেটস। প্লেটলেটস, এই প্লেটলেটস কি থেকে তৈরি হয় না, মেগা ক্যারিওসাইটস থেকে, মেগা ক্যারিওসাইটস। মেগা ক্যারিওসাইটস থেকে আমার প্লেটলেট তৈরি হয়। এখন এই যে প্লেটলেট, এই প্লেটলেটের মধ্যেও কোনো নিউক্লিয়াস থাকে না, এটা কি না প্লেটলেটটা না ফ্র্যাগমেন্ট থেকে, তো এই মেগা ক্যারিওসাইটস এর যে ফ্র্যাগমেন্ট আছে সেই মানে এর থেকে ছিঁড়ে 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 আমার এই প্লেটলেট গুলো তৈরি হয়। তো এই প্লেটলেটের নিয়ে আমার আরেকটা যেটা না, এর লাইফ স্প্যান কত আছে, লাইফ স্প্যান কত না 7 to 10 days, এটা মনে রাখবো প্লেটলেটের লাইফ স্প্যান কত। এরপর এই যে এতক্ষণ সেলগুলো আমরা বললাম, এই যে ডব্লিউবিসির ক্ষেত্রে এই মনোসাইটস আর লিম্ফোসাইটস, এর মধ্যে সাইটস আছে, মানে এ হচ্ছে দানাদার নয়, এর মধ্যে গ্র্যানিউলস থাকে না, এগুলো কি সেই জন্য এগুলোকে বলা হয় অ্যাগ্র্যানুলোসাইটস, গ্র্যানুলোসাইটস। আর বেসোফিল, সবের যার পিছনে ফিলস আছে তারা কি না দানাদার, গ্র্যানুলোসাইটস, গ্র্যানুলোসাইটস। এরপর এই সেলগুলো আমরা তো এমনি বলে দিলাম এটা এই সেল, এরপর যখন আমরা দেখে আমরা কি ল্যাবেতে কি করে দেখবো, তার জন্য সবার প্রথমে আমাকে না কি ব্লাড কালেকশন করতে হবে। তাহলে ব্লাড কালেকশন আমি কোথা থেকে করবো, প্রথমে আমরা একটা স্কিন পাংচার দেখবো। স্কিন পাংচার মানে কোথাও থেকে আমরা যে কোনো জায়গা থেকে একটা ফুটিয়ে রক্ত নেবো, তার জন্য আমরা ফার্স্ট জায়গা কি আছে স্কিন পাংচার করার জন্য না, অ্যাডাল্টদের জন্য যেটা আছে, অ্যাডাল্টদের জন্য না প্লামার সারফেস, সারফেস অফ রিং ফিঙ্গার, রিং অর মিডিল ফিঙ্গার। আর এটা যদি যখন ইনফ্যান্ট বা চিলড্রেন হবে, ইনফ্যান্টদের ক্ষেত্রে আমরা এটা কি না হিলস থেকে করি, পায়ের গোড়ালি থেকে, হিলস থেকে আমরা করি। হিলসের যদি কি দেখি না ল্যাটারাল অর মিডিয়াল অ্যাসপেক্ট অফ প্লান্টার সারফেস, হিলস থেকে করতে পারি। এখন এই যে কালেকশন তো করব,
কালেকশন করার সময় আমরা একটা ডিসইনফেক্টেন্ট ইউজ করি না, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। অ্যালকোহল আমরা 70% ইউজ করে থাকি, অথবা আরো যেসব ডিসইনফেক্টেন্ট আছে সেগুলো দিয়ে আমরা ইউজ করতে থাকি। আমরা এর জন্য ফুটানোর জন্য আমরা কি ইউজ করি, ল্যান্সলেট ইউজ করি। সেই যে ল্যান্সলেটটা কতটা গভীরতা ফুটানো হবে, যে ডেপথ কত হবে, 1.5 মিলিমিটার ডেপথ ডেপথ হবে এই কাটের। ডেপথ কত হবে, 1.5 মিলিমিটার ডেপথ হবে। এখন এই যে আমি কালে তো নিয়ে নিলাম, এগুলো আমি কালেক্ট কি করে করবো এই ব্লাডটা, আমি ফুটিয়ে তো দিলাম, রক্ত বেরোচ্ছে। প্রথমে আমি কিসে কালেক্ট করবো, টিউব 1। টিউব কিসের না, ব্লাড গ্যাস অ্যানালিসিসের জন্য ফিল করব, ব্লাড গ্যাস অ্যানালিসিস। টিউব 2, টিউব 2 কিসের জন্য না, ইডিটিএ। টিউব 3 কিসে করব না, আদার্স অ্যান্টিকোয়াগুলেন্ট, আদার্স অ্যান্টিকোয়াগুলেন্ট। টিউব 4 কিসে করব না, সিরাম টিউব, সিরাম টিউব বা ক্লট টিউব। আমরা এই মেনলি করব। এই যে টিউব আমরা এখানে বলছি, আমার এই যে স্কিন পাংচার করলে খুব একটা বেশি ব্লাড আসবে না যে আমরা টিউবে, তার জন্য আমরা এগুলোকে কিনা ক্যাপিলারির মধ্যে আমরা এগুলোকে কালেকশন করি। এই বেশিরভাগ স্যাম্পেল গুলো ক্যাপিলারি কালেকশন করে নিই ক্যাপিলারি টিউবের সাহায্যে। তো ক্যাপিলারি যখন টিউবের সাহায্যে না, এই অর্ডার অফ ড্রটা যেটা আছে, টিউব 1, টিউব 2, টিউব 4, এই অর্ডার অফ ড্রটা আমরা মেনে চলি। এখন আমরা যদি এটা কি দেখলাম, স্কিন পাংচার। এবার যদি আমরা ভেনাস পাংচার দেখি, মানে ভেনাস পাংচার, ভেনাস পাংচার যদি দেখি অ্যাডাল্টদের জন্য কি জায়গা আছে, অ্যাডাল্ট বা চিলড্রেন সবার জন্য আমরা মোটামুটি একই জায়গায় ইউজ করি না। আমরা এই কোন এরিয়াটা করি না, অ্যান্টিকিউবেটাল যে ফোসা আছে সেই জায়গার যে ভেনগুলো আছে সেগুলো আমরা ইউজ করি, ভেন্স অফ অ্যান্টিকিউবিটাল ফোসা, যে ভেনগুলো আছে সেগুলো ইউজ করি। মেনলি কি আছে, মেনলি আমার যেটা থাকে মিডিয়ান অ্যান্টিকিউবিটাল ভেন, মিডিয়াল অ্যান্টিকিউবিটাল ভেন, অ্যান্টিকিউবিটাল ভেন। এছাড়া আর কি ভেন আমরা ইউজ করতে পারি না, সেফালিক ভেন আর বেসিলিক ভেন, সেফিলিক আর 3 নম্বর না বেসিলিক, বেসিলিক ভেন্স আমরা ইউজ করতে পারি। একটা আমরা এই ভেন পাংচারের সময় আমরা কি একটা টুর্নিকেট ইউজ করি, টুর্নিকেট ইউজ করি। এই টুর্নিকেটটা আমরা কতক্ষণ বেঁধে রাখবো, নট মোর দ্যান 1 মিনিট, 1 মিনিট, মানে আমি 1 মিনিটের বেশি এই টুর্নিকেটটা বেঁধে রাখবো না। এখন কালেকশন তো করবো, এই যে আমরা কি নিডল ইউজ করব তার জন্য, অ্যাডাল্ট এর জন্য আমরা কত নিডল ইউজ করব, 19 থেকে 21 গেজের নিডল ইউজ করব। আর চিলড্রেনের ক্ষেত্রে এটা কি না, 23 গেজের নিডল ইউজ করব। আর এই যে কালেকশন করছি এর ব্লিডিং অ্যাঙ্গেল কত হবে, ব্লিডিং অ্যাঙ্গেল না 15 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে ব্লিডিং অ্যাঙ্গেল হবে। মানে এইটা যদি আমরা হাত ধরি কোনো মানুষের, তাহলে আমরা নিডলটা এখানে যে ইনসার্ট করব, সেইটা হচ্ছে 15 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা
করে আমি ইনসার্ট করব। আমি কালেকশন তো করে নিলাম, ধরো আমার কালেকশন হয়ে গেছে। এই কালেকশনের পর আমরা কিসে কিসে এই ব্লাডটা দেবো, অর্ডার অফ ড্র কি আছে? ড্র কি আছে, ফার্স্ট কি না ব্লাড কালচার বোতল, কালচার বটল। তারপর 2 নম্বরে কি আছে না সাইটেড টিউব, সাইটেড টিউব। 3 নম্বরে কি আছে না সিরাম টিউব, সিরাম টিউব। 4 নম্বরে কি আছে না হেপারিন টিউব। 5 নম্বরে কি আছে ইডিটিএ, ইডিটিএ টিউব। 6 নম্বরে কি আছে না সুগার টিউব, যা মানে ফ্লুরাইড টিউব, ফ্লুরাইড টিউব। এই সিকোয়েন্সে আমরা কি না ব্লাডটা ড্র করে বোতলে ভরবো। এখন এই যে টিউবগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, এই ব্লাড কালচার টিউব, এর মধ্যে কি থাকে, এর না কালচার মিডিয়া থাকে, লিকুইড কালচার মিডিয়া, কালচার মিডিয়া থাকে। এতে ব্লাড আর কালচার মিডিয়ার প্রপোর্শন হয় 1:10। কালচার মিডিয়া যদি আমার ওই বোতলে মোটামুটি 50 ml মতো কালচার মিডিয়া থাকে, তখন আমার মোটামুটি এটা দেখতে হবে একটু, এটা 1:10 বা 1:5 এরকম, বিভিন্ন এতে বিভিন্ন রকম থাকে কালচার মিডিয়াটার প্রপোর্শন। তো এটা দেখে বলে দেওয়া হবে এখন। আর কি না এই সাইটেড টিউবের মধ্যে কি সোডিয়াম সাইটেট থাকে, সোডিয়াম সাইটেট থাকে। এই সোডিয়াম সাইটেটটা কিসের কিসের জন্য এই টেস্টে ইউজ করা হয় না, ইএসআর ইউজ করি, আর কোয়াগুলেশন স্টাডি ইউজ করি। কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে কি না আমরা 1:9 ইউজ করি, 1 কি না ব্লাড অ্যান্টিকোয়াগুলেন্ট। ইএসআর এর ক্ষেত্রে এই রেশিওটা 1:4 হয়, একটা কি না ব্লাড ইস টু অ্যান্টিকোয়াগুলেন্ট, এই রেশিওতে আমরা ইউজ করে থাকি সোডিয়াম সাইট্রেট। এই সোডিয়াম সাইট্রেট টিউবের ক্যাপের রং কিরকম, ক্যাপের রং কি না লাইট ব্লু, লাইট ব্লু। এই ক্যাপের রং থেকেও আমাদের কোশ্চেন আসে, এটা ক্যাপ কালার। বা সিরাম টিউব, সিরাম টিউবের মধ্যে আমার কি থাকে, নো কিচ্ছু থাকে না সিরাম টিউব। অথবা এখন নতুন যে সিরাম টিউব গুলো এসছে তার মধ্যে ক্লট অ্যাক্টিভেটর দেওয়া থাকে, সেই জন্য কি না সিলিকন টেলিকন দেওয়া থাকে ক্লট অ্যাক্টিভেটর হিসেবে। সিরাম টিউবের টপ কালার কি, টপ কালার রেড, অথবা এখন আমরা ইয়েলো টপ, ইয়েলো টপ ইউজ করি। এর মধ্যে ইয়েলো টপের মধ্যে কি না জেল থাকে, একটা সেপারেটর জেল, একবার ঘুরিয়ে দেওয়ার পর সেল আর সিরাম আলাদা হয়ে যায়, সেটা আর কখনোই একে অপরের সাথে মিক্স হবে না। এই যে উপরে আমরা ব্লাড কালচার মিডিয়া দেখলাম, এই ব্লাড কালচার মিডিয়া, ব্লাড কালচার বোতল ছাড়াও আমরা অনেক সময় কি করি না ব্লাড কালচার বোতল আমরা নিয়ে যাই না ডাইরেক্ট, একটা ইন্টারমিডিয়েট টিউব ইউজ করি, ইন্টারমিডিয়েট টিউব ইউজ করি। সেইটা কি থাকে ইন্টারমিডিয়েট, সেটাও একটা ইয়েলো টপ হয়। এর মধ্যে কি কেমিক্যাল থাকে, সোডিয়াম পলি অ্যানিথল সালফোনেট,
থাকে। এরপর যদি আমরা নেক্সট টিউব কি না হেপারিন টিউব। এই যে হেপারিন এর মধ্যে কি না একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, সেটা হেপারিন দেয়া থাকে। এই হেপারিন টিউবের টপ কি কালার হয় না, গ্রিন টপ হয়, গ্রিন টপ। এর মেকানিজম অফ অ্যাকশন কি না, এটা ইনহিবিট কাকে করে না, অ্যান্টিথ্রম্বিন 3 কে এ ইনহিবিট করে দেয়, ফলে আমার ব্লাডটা আর ক্লট হতে পারে না। এই যে সাইট্রেট আছে বা ইডিটি আছে বা অক্সালেট, আরো যেসব অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করি তার ক্ষেত্রে না তাদের মেকানিজম অফ অ্যাকশন কি থাকে না, চিলেশন অফ ক্যালসিয়াম থাকে। ইডিটি এর ক্ষেত্রে টপ কালার কি না ভায়োলেট কালার হয়, ভায়োলেট কালার হয় এর টপের কালার। এর মেকানিজম হবে না চিলেশন অফ ক্যালসিয়াম, এটা আমাদের হয়। এটা ইডিটি এটা মোস্ট হেমাটোলজিক্যাল যা টেস্ট আছে সবের ক্ষেত্রে ইউজ করি। হেপারিন আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি না, হেপারিন ওএফটি মানে অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট এর জন্য ইউজ করি। তারপরে প্লাজমা হিমোগ্লোবিন, ব্লাড গ্যাস অ্যানালিসিস, ইমিউনো ফেনোটাইপিং, এইগুলোর জন্য আমরা হেপারিন ইউজ করি। আর ফ্লুরাইড টিউবস, এই ফ্লুরাইড টিউবসে যেটা আছে এটা আমরা কিসের জন্য ইউজ করি না, সুগার এস্টিমেশনের জন্য, আমরা ইউজ করে থাকি এই ফ্লুরাইড। এর মধ্যে কি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, আমি বলেছি অ্যান্টিকোয়াগুলেন্ট কি থাকে না, এর মধ্যে আমার ইডিটিএ থাকতে পারে অথবা কি না পটাশিয়াম অক্সালেট থাকতে পারে, পটাশিয়াম অক্সালেট অক্সালেট আমার থাকতে পারে। এখন এই যে সোডিয়াম ফ্লুরাইড বলেছি অথবা এখানে আমরা দেখছি ইডিটিএ বা পটাশিয়াম অক্সালেট আছে, এটা কি না অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে এই জিনিসগুলো থাকে। এছাড়া এর মধ্যে এই যে সোডিয়াম ফ্লুরাইড এর কি কাজ, যে দেয়া আছে ফ্লুরাইড ভায়াল বলছে, সোডিয়াম ফ্লুরাইড কি করে, ফ্লুরাইড ইনহিবিট করে, ইনহিবিটস এনজাইম এনোলেজ এনজাইমকে সোডিয়াম ফ্লুরাইড ইনহিবিট করে দেয়। এটা একটা গ্লাইকোলাইটিক এনজাইম। আমার যদি ব্লাড কালেকশন করেছি 6 ঘন্টা পর যদি টেস্ট করা হয়, আরবিসি আমার কিছু পরিমাণ গ্লুকোজ ইউটিলাইজ করে দেবে, তার জন্য কিনা আমার পেশেন্টের গ্লুকোজ ভ্যালু কমে যাবে, সেইটা যাতে না কমে তার জন্য আমরা এই ফ্লুরাইডটা ইউজ করব। এই ফ্লুরাইডটা গ্লাইকোলাইসিসের কোন পথে, এই এনোলেজ এনজাইমটা কোন পথে থাকে, টু ফসফোগ্লিসারেট, ফসফোগ্লিসারেট থেকে না ফসফোএনল পাইরুভেট তৈরি হয়, পাইরুভেট যে তৈরি হয় এইখানে আমার এনোলেজ এই এনজাইমটা আমার কাজ করে। এই ফ্লুরাইড এই এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে যে আমার পুরো গ্লাইকোলাইসিসটা হচ্ছে এটা আর আমার এই গ্লাইকোলাইসিসটা তখন হবে না। এখন এই যে আমরা ইডিটিএটা ইউজ করছি না, একটা ইডিটিএ একটা ইন্টারন্যাশনাল বডি আছে, যে বডিটা এই ইডিটিএটাকে রেকমেন্ড করছে কি না, ইন্টারন্যাশনাল ICSH, এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল কমিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন ইন হেমাটোলজি
এইটা আমি মনে রাখবো, এই এর ফুল ফর্মটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে। এ কি কি ডিটিএ না K2 EDTA কে রেকমেন্ড করছে, রেকমেন্ড রেকমেন্ডস হচ্ছে K2 EDTA কে রিকমেন্ড করছে। তাহলে আমরা আজকে অনেক কিছুই দেখলাম, অ্যান্টিকোয়াগুলেন্টও দেখে নিলাম, অর্ডার অফ ড্র দেখলাম, ভেনাস কালেকশন দেখলাম, আর একটা কালেকশন এখানে আমরা দেখবো কি না আর্টেরিয়াল ব্লাড কালেকশন দেখবো। আর্টেরিয়াল ব্লাড কালেকশন, এখানে এই যে আর্টেরিয়াল মানে আর্টারি থেকে আমার এখানে ব্লাডটা নেব। তো কি আর্টারি থেকে আমরা নিব? মেন আর্টারি যেটা থেকে নিই না, রেডিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি থেকে নিই। আর এছাড়া কি আর কি আছে না, ব্র্যাকিয়াল আর্টারি থেকে নিতে পারি, অথবা কি আছে না ডরসাল পেলভিস, ডরসাল পেডিস, ডরসালিস পেডিস আর্টারি, এই তিনটে আর্টারি থেকে আমরা নিতে পারি। এই যে আর্টারিয়াল ব্লাড কালেকশন, এটা আমার কিসের জন্য করব না, ABG যে টেস্ট করি আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস, তার জন্য আমরা এই আর্টারি থেকে কালেকশন করব। কিসে কালেকশন করব না, আমরা হেপারিন টিউবে কালেকশন করতে পারি, অথবা না আমরা সিরিঞ্জটাকে হেপারিনাইজড করে সেটার মাধ্যমে আমরা কালেকশন করতে পারি। এখন প্লাজমা আমরা দেখলাম না, কিছু টিউবে অ্যান্টিকোয়াগুল্যান্ট আছে, কিছুতে কিছু নেই, যে রেড টিউবে যেমন কিছু থাকে না অ্যান্টিকোয়াগুল্যান্ট। তো এই যে আমরা দুরকম ইউজ করার কারণ কি না, যখন আমি রেড টিউবে ইউজ করব, রেড টিউবে যখন ইউজ করব তার থেকে কি হবে না সিরাম পাবো আমি, আর অ্যান্টিকোয়াগুল্যান্ট যুক্ত এর থেকে আমি কি না প্লাজমা পাবো। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে না, এই দুটোর মধ্যে মেন ডিফারেন্স যেটা আছে, একটা ফিব্রিনোজেন, একটা ক্লটিং ফ্যাক্টর আছে, ফিব্রিনোজেন বলে একটা ক্লটিং ফ্যাক্টর আছে, এটা কি না সিরামের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, প্লাজমার ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে। এই সিরামে কেন অ্যাবসেন্ট থাকে না, সিরামটা যখন আমরা পাচ্ছি কিনা একটা, তার মধ্যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, সেরকম ভাইলে দিচ্ছি, আধা ঘন্টা রাখার পর ব্লাডটা কি না ক্লট হয়ে যাচ্ছে, ক্লট হয়ে যাওয়ার জন্য আমার ওই ব্লাডে যে পরিমাণ ফিব্রিনোজেন ছিল সে ক্লট হওয়ার জন্য ইউটিলাইজ করে নিয়েছে, সেই জন্য আর সিরামে আমার কোনো ফিব্রিনোজেন থাকে না। আর প্লাজমাকে কি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে রাখছি, মানে ওখানে ক্লট হচ্ছে না, সেই জন্য আমরা প্লাজমার মধ্যে ওই ফিব্রিনোজেনটাকে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি দেখি না কি, এবার হেমাটোলজিক্যাল দিক থেকে যদি একটা একটা করে টেস্ট দেখি না, যদি এবার আমরা হিমোগ্লোবিন এস্টিমেশন দেখি, হিমোগ্লোবিন এস্টিমেশন, হিমোগ্লোবিন এস্টিমেশন যদি দেখি, আমরা মেনলি এখানে কি দেখবো, দুটো মেথড, স্যালিস মেথড, স্যালিস মেথড, আর একটা কি না সায়ানামিথ হিমোগ্লোবিন মেথড, গ্লোবিন মেথড, এই দুটো মেথডই আমরা মেনলি ইউজ করে থাকি। তো এই যে হিমোগ্লোবিন এস্টিমেশন, এর রেফারেন্স রেঞ্জ কত, রেফারেন্স রেঞ্জ অফ হিমোগ্লোবিন, তো অ্যাডাল্টদের ক্ষেত্রে কত আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে এই রেফারেন্স রেঞ্জ আছে না 13 থেকে 17 গ্রাম পার ডিএল,
আর নিউবর্ন অ্যাট বার্থের ক্ষেত্রে এটা অনেকটাই বেশি হয়, 13.6 থেকে 19.6 গ্রাম পার ডিএল এটা আমাদের হয়ে থাকে। এখন ফিমেলদের ক্ষেত্রে কত হয়? ফিমেলদের একটা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট যখন থাকে তখন কত না 11 থেকে 14 গ্রাম পার ডিএল হয়। আর যখন নন প্রেগনেন্ট হয় তখন কি হয় না 12 থেকে 15 গ্রাম পার ডিএল থাকে। এই যে আমরা হিমোগ্লোবিন এস্টিমেশনের জন্য এই যে স্যালিস মেথড আছে, তাহলে স্যালিস মেথডের রিএজেন্ট কি আছে? রিএজেন্ট স্যালিস মেথড না এর n/10 HCl হচ্ছে এর রিএজেন্ট। আর সায়ানোমিথের ক্ষেত্রে পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড আর পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটা হচ্ছে এদের দুজনের ক্ষেত্রে রিএজেন্ট আমরা ইউজ করি। এখন এই যে সায়ানামিথ হিমোগ্লোবিনের যে রিএজেন্টটা থাকে, এই যে তার মধ্যে পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড থাকছে, এই রিএজেন্টটাকে আমরা কি বলি না ড্র্যাবস্কিন রিএজেন্ট বলি। ড্র্যাবস্কিন রিএজেন্ট আমরা এটাকে বলি। এর পিএইচ কত না পিএইচ 7.0 টু 7.4 এর পিএইচ থাকে। এখন এই ড্র্যাবস্কিন যে রিএজেন্টটা আছে এর এই যে পিএইচ যদি এর অল্টার করে তখন আমরা এই ড্র্যাবস্কিন রিএজেন্টটা আমরা কিনা ফেলে দিই। এই যে সায়ানোমিথ হিমোগ্লোবিন মেথড এই যে ইউজ করব এর কি ডাইলুশন আছে, এটা কিনা এই রিএজেন্টের সাথে আমি কিভাবে মেশাবো তার ডাইলুশন কত আছে 1:251 ডাইলুশনে আমরা এটা মিক্স করব। আরেকটা হিমোগ্লোবিন এস্টিমেশনের এই দুটো মেথড ছাড়াও আরেকটা মেথড কি দেখবো না স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি মেথড এটা আমরা কোথায় ইউজ করি না স্ক্রিনিং অফ ব্লাড ডোনার, ব্লাড ডোনারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। এতে আমরা এই স্পেসিফিক গ্র্যাভিটি মেথডে আমরা কি রিএজেন্ট ইউজ করি না কপার সালফেট রিএজেন্টটাকে আমরা ইউজ করি। এরপর আমরা যদি হেমাটোলজিক্যাল আর একটা প্যারামিটার কি না পিসিবি প্যাকড সেল ভলিউমের উপর যদি দেখি, পিসিবি যদি আমরা দেখি কি না এটার ফুল ফর্ম না প্যাকড সেল ভলিউম বলে। এই প্যাকড সেল ভলিউম এটা কি ইন্ডিকেট করছে না ইন্ডিকেট কি করছে না রিলেটিভ প্রপোর্শন অফ দা রেড সেলস টু প্লাজমা। প্লাজমা এখন এর যদি রেঞ্জ দেখি, রেফারেন্স রেঞ্জ দেখি তাহলে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কি না 40 থেকে 50%,
নিউবর্নের ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন বেশি ছিল, নিউবর্নের হিমোগ্লোবিন বেশি ছিল, এর হেমাটোক্রিটও বেশি হবে 44 থেকে 60%। আর এই যে হেমাটোক্রিটটা আছে এটা কি না হিমোগ্লোবিনের সাথে একটা রিলেশনে চলে, কি না হিমোগ্লোবিন ইন্টু 3 সমান পিসিবি। এই পিসিবিটাকে আমরা অনেক সময় হেমাটোক্রিটও বলে থাকি, HCT হেমাটোক্রিট, প্যাকড সেল ভলিউম বা হেমাটোক্রিট। এটা আমরা কিভাবে মেজার করি হেমাটোক্রিটটাকে? তার জন্য আমরা কি না উইনট্রপস মেথডে আমরা হেমাটোক্রিট ডিটেক্ট করে থাকি। উইনট্রপস মেথডে কি না আমরা কিসে উইনট্রপ টিউব পাওয়া যায়, উইনট্রপ টিউব পাওয়া যায়। একটা টিউবটা এরকম, উইনট্রপ একটা পাতলা ছোট টিউব আছে, এর মার্কিং কি আছে, এর লেন্থটা যে আছে প্রথমে, এর লেন্থ হচ্ছে 110 মিলিমিটার, 110 মিলিমিটার। এর মার্কিং আছে 100 মিলিমিটার পর্যন্ত মার্কিং আছে, কত না 0 থেকে 100 মিলিমিটার পর্যন্ত মার্কিং দেওয়া আছে। ইন্টারভ্যাল কত আছে মার্কিং এর, 1 মিলিমিটার ইন্টারভ্যালে এর মার্কিং করা আছে। আর এর মধ্যে এই যে ইন্টারনাল ডায়ামিটার কি আছে, ইন্টারনাল ডায়ামিটারটা হচ্ছে 3 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার আছে। এটা আমরা এই হেমাটোক্রিট যে উইনট্রপস টিউব আছে, এই উইনট্রপস টিউবের স্পেসিফিকেশনটা আমরা মনে রাখবো। উইনট্রপস টিউবের কি করে করবো, এই 100 মিলিমিটার পর্যন্ত ব্লাড নেবো, নিয়ে আমরা সেন্ট্রিফিউজ করবো, ফিউজ করবো না 2300 জিতে আমরা সেন্ট্রিফিউজ করবো। এর জন্য আমরা কি স্যাম্পেল ইউজ করব না ইডিটিএ ব্লাড স্যাম্পেল, আমরা ব্লাড স্যাম্পেল কিনা ইডিটিএ স্যাম্পেল আমরা ইউজ করব। এরপর আমরা যদি আরো কিছু রেড সেল রিলেটেড আমাদের ইন্ডাইসেস আছে সেগুলোকে যদি আমরা দেখি, কি রেড সেলস এর উপর ইন্ডাইসেস আছে। প্রথমে না আমরা পিসিবি দেখলাম, এমসিবি, এর ফুল ফর্ম কি, মিন সেল ভলিউম, বা কেউ কেউ বলে মিন কর্পাসকুলার ভলিউম। এইটা কি না আমরা এটাকে ম্যানুয়াল ক্যালকুলেটেড করতে পারবো। এর ফর্মুলা কি আছে, পিসিবি বাই তো আরবিসি কাউন্ট কত আছে ইন্টু 10। এটা হচ্ছে এমসিবি বের করার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। এই এমসিবির রেফারেন্স রেঞ্জ কত, 80 থেকে 100 ফেমটোলিটার। ইউনিট কি না এমসিবির এই ফেমটোলিটার এমসিবির ইউনিট, এটা মনে রাখবো। এখন এই যে এমসিবি বলছে না মিন সেল ভলিউম, সেল ভলিউম এর উপর এটা কি না সেলটার আরবিসিটার ভলিউম কত, না সেটা আমার মেজার করছি। এখন যদি সেলের ভলিউম কিনা 80 যে আছে তার থেকে যদি ছোট হয় তখন সেলটাকে আমরা কি বলবো না মাইক্রোসাইটিক সেলস বলবো। আর যদি এর ভলিউমটা 100 থেকে সরি এটা কিনা 80 থেকে এটা বড় হয়ে গেছে, এটা এইদিকে হবে না, 80 থেকে যদি ছোট হয় তখন তাকে মাইক্রোসাইটিক বলবো, আর 100 থেকে যদি বড় হয় তাকে ম্যাক্রোসাইটিক বলবো, সাইটিক সেলস বলবো। এরপর আরেকটা যে ইন্ডাইসেস আছে এগুলো কি না সব রেড সেলের উপর ইন্ডাইসেস। আর একটা এমসিএইচ এর ফুল ফর্ম কি না মিন সেল হিমোগ্লোবিন, একে অনেক সময় মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনও বলা হয়। এর ফর্মুলা কি আছে, আমরা এটা কি না এটা ক্যালকুলেটেড প্যারামিটার। এই রেড সেল ইন্ডাইসেস এর মধ্যে যতগুলো পড়ে বেশিরভাগটাই সব মানে মেজরিটিটাই ক্যালকুলেটেড প্যারামিটার। এর কি ক্যালকুলেশন আছে,
হিমোগ্লোবিন বাই রেড সেল কাউন্ট ইন্টু 10। এটা হচ্ছে আমার এমসিএইচ, মিন সেল হিমোগ্লোবিনের ফর্মুলা। এর রেফারেন্স রেঞ্জ কত? এমসিএইচ এর রেফারেন্স রেঞ্জ কত না 27 থেকে 32 পিকোগ্রাম। এর ইউনিট তাহলে কি না পিকোগ্রাম, এটা আমার মনে রাখবো। আর এর ফর্মুলা কি এটা আমি মনে রাখবো। আর আরেকটা ইন্ডাইসেস যেটা আমি দেখবো এখানে কিনা এমসিএইচসি, এটার ফুল ফর্ম কি না মিন সেল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এর ফর্মুলা কি আছে? হিমোগ্লোবিন বাই পিসিভি ইন্টু 100। এর রেফারেন্স রেঞ্জ কি আছে? 30 থেকে 35 গ্রাম পার ডিএল। এখন এই এমসিএইচসি কি না, যদি এমসিএইচসি কোনো একটা সেলের ক্ষেত্রে বেশি হয় বা কম হয়, যদি নর্মাল থাকে তখন তাকে আমরা নর্মোক্রমিক সেল বলি। আর যদি কম হয়ে যায় এমসিএইচসি তখন তাকে হাইপোক্রমিক সেল বলি। আর এমসিএইচসি যদি বেশি হয় তখন তাকে হাইপারক্রমিক সেল বলি। এই হাইপারক্রমিক সেল কি আছে? অনলি স্ফেরোসাইট আমাদের আরবিসির মধ্যে আছে, এগুলো কিনা হাইপারক্রমিক সেলস হয়। আরেকটা রেড সেল ইন্ডাইসিসের মধ্যে পড়ে কি না আর ডি ডব্লিউ রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ ডিটিএইচ। এই যে আর.ডি.ডব্লিউ প্যারামিটারটা আছে, এইটা কি না, এটা আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি না, নন ক্যালকুলেটেবল। এটা আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি না। এই যে আর.ডি.ডব্লিউ দিয়ে আমরা কি দেখি না, আর.ডি.ডব্লিউ যখন বেশি হয় তখন আমরা বলতে পারি কি না এটা যে অ্যানাইসোসাইটোসিসকে ডিটেক্ট করে। অ্যানাইসোসাইটোসিসের মানে হচ্ছে আমার একটা ব্লাডের মধ্যে কি না রেড সেলগুলোর সাইজের বিভিন্ন রকমের রেড সেল দেখতে পাবো, সেটাকে আমরা কি না অ্যানাইসোসাইটোসিস বলি। সেইটা আমার না এই আর.ডি.ডব্লিউ ডিটেক্ট করে না অ্যানাইসোসাইটোসিসটাকে ডিটেক্ট করে। কার কি না আর.ডি.ডব্লিউ আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি না। এগুলো আমার রেড সেল ইন্ডাইসেস, এগুলো আমার সবগুলো মনে রাখবো কি কি রেড সেল, মেন, এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি আর একটা কি না আর.ডি.ডব্লিউ, এগুলো রেড সেলের ইন্ডাইসেস। সবার ইউনিট গুলো আমরা মনে রাখবো। এমসিবির ক্ষেত্রে ফেমটোলিটার, এমসিএইচসির জন্য পিকোগ্রাম, এমসিএইচসির জন্য গ্রাম পার ডিএল। আমরা তো এখন মোটামুটি আরবিসি প্যারামিটার সবই দেখে নিলাম, এরপর হিমোগ্লোবিন দেখলাম। এখন আরবিসি আমরা যদি কাউন্টটা দেখি না, কি করে কাউন্ট করবো আরবিসি। এর আগে আরবিসি কাউন্ট বা যে কোনো সেল কাউন্ট করার জন্য আমরা যেটা মেনলি কিসে করে থাকি না, আমরা ইমপ্রুভড নিউবার চেম্বার বলে থাকি। এটাকে কি বলা হয়? হিমোসাইটোমিটার। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যেটা, এটাকে কি বলা হয় না হিমোসাইটোমিটার বলা হয়, হিমোসাইটোমিটার। এর মধ্যে এই যে রুলিংটা আছে, আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে রুলিং করা আছে এই যে গোলের মধ্যে, এই রুলিংটাকে বলা হয় ইমপ্রুভড নিউবার রুলিং।
এই জন্য আমরা অনেক সময় এইটাকেই বলে কি থাকি না, ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার। এই যে রুলিংটা আছে কি আছে না, একটা এরকম আমাদের হিমোসাইটোমিটারটা হয়। হিমোসাইটোমিটারটার রুলিং আমরা যদি মাইক্রোস্কোপে দেখি না, এই যে মার্কিং করা আছে এই পুরো জায়গাটা 1 মিলিমিটার, মানে টোটাল এই লেন্থটা কত হবে 3 মিলিমিটার, আর এই দিকের এই পুরো লেন্থটা কত হবে, এটাও 3 মিলিমিটার। প্রত্যেকটা এই যে কোণের 4টে ডব্লু লেখা আছে, এই পুরো কোণের 4টে, এই টোটাল 16টা যে স্কোয়ার আছে, এই বিগ বিগ স্কোয়ার, লার্জ কর্নার স্কোয়ার, এই যে ডব্লু লেখা আছে মানে এটার জন্য আমরা ডব্লিউবিসির জন্য এই স্কোয়ার গুলো কাউন্টিং চেম্বার হিসেবে, কাউন্টিং চেম্বারে এই স্কোয়ার গুলো ডব্লিউবিসির জন্য ইউজ করব। আর এই যে মিডিলের যে লার্জ স্কোয়ারটা আছে এর মধ্যে এই যে আর বলে লেখা আছে, এই যে ছোট ছোট স্কোয়ার গুলো আছে, এই 5টা ছোট ছোট স্কোয়ারে আমরা আরবিসি কাউন্ট করব। এখন এই ছোট, এখন আমরা এই বড় ডব্লিউবিসির যে স্কোয়ার গুলো আছে এগুলো আমরা পুরোটা ভালো করে দেখতে পাচ্ছি বড় বলে। এর মধ্যে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল কটা না ছোট স্মল স্কোয়ার আছে। এখন আমি যদি ডব্লিউবিসি কাউন্ট করি তাহলে আমাকে টোটাল কতগুলো ডব্লিউবিসি কাউন্ট করলে টোটাল কতগুলো চেম্বার গুনতে হবে, 16 ইন্টু 4, 4 16 64টা আমরা স্মল স্কোয়ার গুনবো। এখন আরবিসির ক্ষেত্রে এটা কি কথা হবে না, আমরা স্মল স্কোয়ার কটা দেখতে পাচ্ছি, আরবিসির ক্ষেত্রে স্মল স্কোয়ার না 5টা, আরবিসির ক্ষেত্রে স্মল স্কোয়ার দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা 5টা স্মল আরবিসি স্কোয়ার আছে, এইগুলো আবার কিনা প্রত্যেকটা 5টা আরো 16টা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। টোটাল আমরা 80টা আরো স্মল স্কোয়ার, 80টা টোটাল স্মল স্কোয়ারে আমাকে আরবিসি কাউন্ট করতে হবে। এইটাকে যদি আরো আমরা ম্যাগনিফাই করি, এই যে মাঝখানের একটা আর আছে, এটা এই একটা চেম্বার আরো এই তখন ম্যাগনিফাই করলে এরকম একটা চেম্বার আবার দেখতে হবে, এটাকে না এই চেম্বারটাকে ম্যাগনিফাই করলে এরকম 16টা ছোট 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 স্কোয়ার আছে এর ভিতরে, সেটাকে ম্যাগনিফাই করে আমরা দেখতে পাবো। এই যে ইমপ্রুভ নিউবার চেম্বার আছে এর ডেপথ কত, এর ডেপথ না 0.1 এর ডেপথ। তাহলে আমার যদি আমি দেখি এই একটা ডব্লিউবিসির ক্ষেত্রে এই লার্জ স্কোয়ার, এই যে লার্জ স্কোয়ারটা আছে এর ভলিউম কত হবে, আমরা যদি ক্যালকুলেট করি 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার ইন্টু 0.1 মিলিমিটার, তাহলে 1/10 মিলিমিটার কিউব এর ভলিউম হবে। এটা হচ্ছে আমার ইমপ্রুভ নিউবার চেম্বার। এটাকে আমরা কি বলি, হিমোসাইটোমিটার বলি। আমরা নামগুলো খুব মনে রাখবো কারণ এখন ইমেজ বেসড কোশ্চেন দিচ্ছে। হিমোসাইটোমিটার এক্স্যাক্টলি এরকমই দেখতে হয়, একটা কাঁচের এরকম একটা স্ল্যাব থাকবে, তার মাঝখানে এই যে গ্রুপগুলো দেখা যাবে না যদিও, তার মাঝে এরকম একটা ছক্কাটা, ছক্কার ঘরের মধ্যে এরকম ছক্কাটা ঘর ঘর দেখতে পাওয়া যাবে, সেটাকে আমরা হিমোসাইটোমিটার বলি। এর এই যে লেন্থ গুলো, মেজারমেন্ট গুলো মনে রাখবো, টোটাল এক একটা স্কোয়ার পুরো এক একটা চেম্বার কত না হচ্ছে 3 × 3 মিলিমিটারের হয়। এর ডেপথ হয় 0.1 মিলিমিটার। এতে ডব্লিউবিসি আরবিসি প্লেটলেট সব কাউন্ট করা হয়, সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে। ডব্লিউবিসি হচ্ছে লার্জ, হচ্ছে কর্নার স্কোয়ার, আর আরবিসি হচ্ছে মিডিল স্মল, 5 স্মল স্কোয়ার মিডিলে যেগুলো আছে এগুলোতে আমরা ইউজ করি। এখন এই যে ডব্লিউবিসি বা আরবিসি যেটাই দেখি, প্রথমে আমি আরবিসি জন্য দেখি, আরবিসি তে আমরা কি ডাইলিউটিং ফ্লুইড ইউজ করব। ডাইলিউটিং, এই যে কাউন্ট করার জন্য আমাকে ডাইলিউটিং ফ্লুইড ইউজ করতে হয়, একটা কি না হ্যামস ফ্লুইড, হ্যামস ফ্লুইড আর একটা ড্যাসিয়ে।
diluting fluid, আরবিসি। না, আরবিসির জন্য আমরা কি ইউজ করি? 1 নম্বর হচ্ছে হ্যামস ফ্লুইড, 2 নম্বর কি না ড্যাসি ফ্লুইড, ডব্লিউবিসির জন্য কি ইউজ করি? না, টার্কস ফ্লুইড আমরা ইউজ করি। আর প্লেটলেটের জন্য আমরা কি ইউজ করি? 1% অ্যামোনিয়াম অক্সালেট আমরা ইউজ করি। আর একটা কি না ইওসিনোফিল কাউন্ট, এইসি অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্টের জন্য আমরা কি না ডাঙ্গারস ফ্লুইড ইউজ করি, এই ডাঙ্গারস ফ্লুইডের মধ্যে কি দেয়া থাকে না ইওসিন দেয়া থাকে। আর এই ডব্লিউবিসি ফ্লুইডের মধ্যে একটা কিনা জেনসান 1% জেনসান ভায়োলেট দেয়া থাকে, যেটা কিনা ডাব্লিউবিসি কে কালার করে। আর এক গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড যে দেয়া থাকে সেটা কিনা আরবিসি কে লাইসিস হতে সাহায্য করে। এই ফ্লুইড গুলো ইউজ করবো। এখন আরবিসির জন্য কিনা আমরা 1/200 ডাইলিউশন করব। ডব্লিউবিসির জন্য 1/20 ডাইলিউশন করব। প্লেটলেটের জন্য মেনলি আমরা প্রথমে 1/50 ডাইলিউশন করব। যদি প্লেটলেট খুব বেশি হয় তখন আমরা এই আরবিসি ডাইলিউশন করব আর আরবিসি কাউন্টিং চেম্বারে দেখব। যদি প্লেটলেট কম হয় তখন আমরা ডব্লিউবিসি ডাইলিউশন করব, ডব্লিউবিসি 1:20 করব, আর সঙ্গে এই ডব্লিউবিসি কাউন্টিং চেম্বারে আমরা প্লেটলেটকে কাউন্টিং করব। এখন সবার যদি অ্যাবসলিউট কাউন্ট গুলো আমরা দেখি, আরবিসি মোটামুটি 4.5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক। ডব্লিউবিসি এটা কত না 4000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার। প্লেটলেট 1.5 লাখ থেকে 4.5 লাখ পার কিউবিক মিলিমিটার এটা আমার থাকে। এরপর আমরা টোটাল কাউন্টের দিক থেকে মোটামুটি সবটাই আমরা দেখে নিলাম কিনা সবার টোটাল কাউন্টটা। মেনলি যেটা হচ্ছে আমার ডাইলুটিং ফ্লুইড গুলো ইম্পর্টেন্ট, আর ডাইলুশন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, মানে কত ডাইলুশন আমরা করেছি সেগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট। আর ওই চেম্বারটাকে আমরা কি বলি? ইমপ্রুভ নিউবার চেম্বার বলি। আর হিমোসাইটোমিটার বলা হয়, ওর মধ্যে যে রুলিংটা করা থাকে ইমপ্রুভ নিউবার রুলিং বলা হয় ওটাকে। এখন আমরা যদি এটাকে স্লাইডে দেখতে যাই যে স্লাইডে কি হচ্ছে না হচ্ছে, যদি স্লাইড একটা ব্লাড থেকে স্লাইড বানাই, পিবিএস পেরিফেরাল ব্লাড স্মিয়ার যদি বানিয়ে স্টেন করি, এই পেরিফেরাল ব্লাড স্মিয়ার আমরা কেন করব? কিসের জন্য করব? না, এক তো পিবিএস আমরা কিসের জন্য করব? এক না সেল মরফোলজি দেখার জন্য, দু নম্বর ডিসি করার জন্য, ডিফারেন্সিয়াল কাউন্ট, মানে আর বিভিন্ন ডব্লিউবিসির যে বিভিন্ন ভাগ আছে সেটা করার জন্য আমরা এই পিবিএস করে থাকি। আর সব সেলের মরফোলজি দেখার জন্য করি। আর একটা কিনা হিমো প্যারাসাইট
দেখার জন্য আমরা এই পিবিএসটা করে থাকি। এখন এই যে পিবিএসটা করি, এরকম একটা ধরে একটা স্লাইড আছে, এই স্লাইডে আমি একটা পিবিএস এরকম একটা স্মেয়ার বানিয়েছি। ধরে নিলাম এটা এখানটায় থিক পার্ট আর এই দিকটায় থিন পার্ট। এই স্মেয়ারটা যেটা হয়েছে, স্মেয়ারটার এই দিকটা যেখানটা থিন পার্ট সেটাকে টেল বলে, মাঝখানে এটাকে বডি বলে, আর এই দিকটাকে হেড বলে। এই স্মেয়ারটা আমরা যখন বানিয়েছি, বানানোর সময় স্প্রেডার স্লাইড আর যাতে যেই স্লাইডে বানাচ্ছি সেই স্লাইডের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, সেটাকে না কত না 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা মেনটেন করে এই স্মেয়ারটা বানালে খুব ভালো হয়। এই স্মেয়ারের আমার লেন্থটা কত হবে, আমরা যেটা বলি অ্যাকচুয়াল, মানে একটা ঠিকঠাক স্মেয়ার যদি বানাই তার লেন্থ কত 3 সেন্টিমিটার আমার হওয়া উচিত। এখন এই যে স্মেয়ারটা বানালাম, তাহলে স্মেয়ারটা বানানোর পর এটাকে ড্রাই করব। স্মেয়ারটা বানানোর পর এটাকে কিনা ড্রাই করে নেব। ড্রাই করার পর এটাকে ফিক্সেশন করব। ফিক্সেশন কি করব, কি দিয়ে করব না, অ্যাসিটন ফ্রি মিথানল বা মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল, এগুলো দিয়ে আমরা ফিক্সেশন করব। ফিক্সেশন করার পর আমরা স্টেন করব। কি স্টেন করব না, রোমানস্কি স্টেন আমরা করব। ফিক্সেশন হয়ে গেল, ফিক্সেশন করার পর আমরা রোমানস্কি স্টেন করব। রোমানস্কি স্টেন আমরা করব। এখন রোমানস্কি স্টেন করার আগে এই যে যখন স্মেয়ার প্রিপারেশন করছি, এতে হচ্ছে দুটো আমার ইভেন্ট আসছে। ইভেন্ট কি, একটা যদি আমার অ্যানিমিক ব্লাড হয়, আর একটা যদি পলিসাইথেমিক হয়। যদি হয়, তাহলে এই অ্যানিমিক হলে আমার যে স্লাইডটা, অ্যানিমিক মানে তাতে সেল অনেক কম থাকবে, স্লাইডটা একদম পাতলা হয়ে যাবে। তার জন্য আমরা এটাকে কি করব, অ্যানিমিকের জন্য তার জন্য আমরা যদি থিক স্মিয়ার বানাতে চাই অ্যানিমিকের জন্য, তাহলে ইনক্রিজ কি করব, অ্যাঙ্গেল ইনক্রিজ, এই যে অ্যাঙ্গেলটা আমি বলেছি 30 ডিগ্রি, এটাকে অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করব। সঙ্গে কি না ইনক্রিজ করব, স্পিড অফ দা স্প্রেডের যে স্পিডটা, স্পিড অফ স্প্রেডিং এটা বাড়িয়ে দেবো। পলিসাইথেমিয়ার ক্ষেত্রে এটা ডিক্রিজ করব। অ্যাঙ্গেল আর সঙ্গে স্পিডটাও আমি ডিক্রিজ করে দেবো। আরেকটা কি না, এই যখন আমরা পিবিএস করব, আমরা এর সময় কি স্যাম্পল ইউজ করতে পারি, একটা ইডিটিএ স্পেসিমেন ইউজ করতে পারি, অথবা সোডিয়াম সাইট্রেট ব্লাড আমরা ইউজ করতে পারি। এখানে আমরা একটা কোশ্চেন আছে না, হেপারিন কেন ইউজ করব না, হেপারিন আমরা কেন ইউজ করব না, কেন
না হেপারিন প্লেটলেটকে ক্লাম্প করে দেয়, ক্লাম্পিং অফ প্লেটলেট। আরেকটা কি না এ, যে আমরা স্টেন যখন করব তখন ওই স্লাইডের নিচে একটা কি না ব্লুইশ ব্যাকগ্রাউন্ড করবে, আমার যে পুরোটা ইম্পার্টিং একটা ইম্পার্টস আ ব্লু ব্যাকগ্রাউন্ড। আমার স্মিয়ারের নিচে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড এ দেবে যখন আমরা এই হেপারিন ব্লাড থেকে স্টেন করব। সেই জন্য আমরা এই হেপারিনটা আমরা পিবিএস এর জন্য স্যাম্পল হিসাবে ইউজ করি না, নট ইউজড। আমরা স্মেয়ারও বানিয়ে ফেললাম, সবকিছু করলাম, কি কি স্যাম্পেল আছে সবই দেখলাম, এরপর স্টেনটা আমরা ফটাফট দেখে নেবো। কি না রোমানস্কি স্টেন করছি, এই স্টেনে কি 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 থাকে একটা রোমানস্কি স্টেনে না একটা বেসিক ডাই থাকে। বেসিক ডাই কি আছে, মিথিলিন ব্লু, মিথিলিন ব্লু অথবা অ্যাজিওর ব্লু, অ্যাজিওর বি। আর অ্যাসিডিক বেসিক আর অ্যাসিডিক। তাহলে রোমানস্কি স্টেনের মধ্যে কি কি দুটো কম্পোনেন্ট থাকে, একটা বেসিক ডাই থাকে, একটা অ্যাসিডিক ডাই থাকে। অ্যাসিডিক ডাই কি থাকে না ইওসিন থাকে, বেসিক ডাই মিথিলিন ব্লু আর অ্যাজিওর বি আমাদের এটা থাকে। এখন আমরা একটা এই রোমানস্কি স্টেন, কি কি রোমানস্কি স্টেন আছে আমরা যদি দেখি, একটা তো প্রথমেই সবাই আমাদের ইন্ডিয়ান লোকেরা মোটামুটি ইন্ডিয়াতেই যেটা হয় একটা লিসম্যান স্টেন হয়। তারপর মে গ্রুনওয়াল করে, বা মে গ্রুনওয়াল জিমসা করে, বা শুধু জিমসা করে, জিমসা করে। আর কি কি স্টেন আছে, ফিল স্টেন আছে, রাইট স্টেন আছে, এগুলো সবই না রোমানস্কি স্টেন। আর ফিল স্টেন এগুলো সব কিনা আমার রোমানস্কি স্টেনের মধ্যে আমার পড়ে। এই যে রোমানস্কি যতগুলো স্টেন আছে এর ক্ষেত্রে সলভেন্ট আমরা কি ইউজ করি, মানে এই স্টেনটাকে আমরা ডিজলভ কিসে করি না, অ্যাসিটোন ফ্রি মিথানল। মিথানল আমরা এটাকে ডিজলভ করি। অ্যাসিটোন ফ্রি মিথানল কেন বলছে না, অ্যাসিটোন দেয়া থাকলে আমার নিউক্লিয়াসের যে স্টেনটা হচ্ছে, নিউক্লিয়াস স্টেন যেটা হচ্ছে সেটাকে এ ডিকালারাইজ করে দেবে, এটা ওয়াশ আউট করে দেবে এই অ্যাসিডনটা। সেই জন্য আমরা অ্যাসিডন ফ্রি ইউজ করি। এখন যদি আমরা স্টেন করে স্টেনের সাথে সাথে যখন স্টেন করব, এতে আমরা কি আরেকটা কি ইউজ করি না, বাফার সলিউশন ইউজ করি, সলিউশন ইউজ করি। এই বাফার সলিউশনের পিএইচ কত হয় না 6.8, পিবিএস এর জন্য আমরা 6.8 ইউজ করি। আর এইখানে যদি আমি দেখি না
স্টেনটা ধরে করা হয়ে গেছে, তখন আমার এই সেলগুলো কিরকম কি কালার নেবে। কি কি সেল আছে আমার আগে পড়েছি, আরবিসি, ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট, বেসোফিল আর প্লেটলেট। ওইগুলো কে কি কালার নেবে সেগুলো আমরা এবার দেখব। আরবিসি কিরকম কালার নেবে? ডিপ পিঙ্ক। যত নিউক্লিয়েটেড সেলের নিউক্লিয়াস, নিউক্লিয়াই কি কালার নেবে? পার্পেল কালার। পার্পেল ভায়োলেট কালার। যত রকমের সেলের নিউক্লিয়াস আছে ডাব্লিউবিসি কি নিউক্লিয়েটেড সেল, তার সবার কালার পার্পেল নেবে। আর প্লেটলেট যে আছে, প্লেটলেট যে আছে তার কালারও পার্পেল নেবে। এখন কিছু পলিক্রোমাটিক সেল আছে, ঠিক সেল আছে, সেগুলো কি না গ্রে ব্লু কালার নেবে। ইওসিনের গ্র্যানিউলস কি নেবে? ইওসিনোফিল, ফিলের গ্র্যানিউলস না ব্রাইট, ব্রাইট রেড কালার নেবে। ব্রাইট অরেঞ্জ রেড এটাকে বলে, রেড ব্রাইট অরেঞ্জ রেড কালার নেবে। নিউট্রোফিল, ট্রোফিলসের না ম্যাভ পার্পেল, পার্পেল কালার নেবে। বেসোফিলের ক্ষেত্রে, বেসোফিলের যে গ্র্যানিউলস আছে কি না ব্লু কালার নেবে, ব্লু ভায়োলেট, ভায়োলেট কালার নেবে। এই যে এতগুলো সেল আছে, এদের কি না এদের এই যেগুলো ফিল্ড, যেগুলো দানাদার সেল থাকে মানে যার মধ্যে গ্র্যানিউলস থাকে, সেই গ্র্যানিউলস কে কি কালার নিচ্ছে আমরা দেখব। আর যদি লিম্ফোসাইট হয় তার ক্ষেত্রে তার সাইটোপ্লাজমটা কি কালার নেবে না ব্লু কালার নেবে। সাইটোপ্লাজমের প্লাজমের কালার ব্লু। কার কার ক্ষেত্রে নেবে সাইটোপ্লাজমে? একটা তো লিম্ফোসাইট, আরেকটা কি আছে না মনোসাইট। মনোসাইটের ক্ষেত্রে অনেকটা গ্রে ব্লু টাইপের নেয়। আর একটা ব্লু সাইটোফিল, সাইটোপ্লাজম কি না বেসোফিল, বেসোফিলের ক্ষেত্রে। আর পিঙ্ক কালার কার কার ক্ষেত্রে নেয়? স্লাইডে আছে পেল পিঙ্ক, মানে পুরো ডার্ক পিঙ্ক নয়, পেল পিঙ্ক না নিউট্রোফিল, ট্রোফিল আর ইওসিনোফিল। ফিলসের ক্ষেত্রে আমার পেল পিঙ্ক নেয়। এখন এইগুলো তো আমরা এই কালার গুলো দেখবোটা এখন কিসে? আমরা তো বলে তো দিলাম যে এইগুলো এরকম কালার নেবে, এইগুলো নিয়ে আমরা মাইক্রোস্কোপে দেখবো। মাইক্রোস্কোপের লাইট, মাইক্রোস্কোপের কি না লো পাওয়ার, হাই পাওয়ার এবং অয়েল ইমার্শনে আমরা 3 ডেতেই বিভিন্ন রকম দেখবো। কি আগে আমরা লো পাওয়ার মানে 10x যেটাকে বলি, লো পাওয়ারে আমরা প্রথমে কি দেখবো? প্রথমে দেখবো আরবিসি গুলো কোথায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে। ইউনিফর্মলি মানে যেখানে আরবিসি গুলো একে অপরের সাথে
বাস শুধু টাচ করে আছে, সেই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেখানে আছে সেখানে আমরা সেল কাউন্টটা, এই ডব্লিউএইচি সেল কাউন্টটা আমরা করব। আর হাই পাওয়ারের ক্ষেত্রে কি দেখব, রেড সেল মরফোলজিটা আমরা দেখতে পাবো। এরপর মরফোলজি আরো বেটার দেখার জন্য কি না অয়েল ইমার্শনে আমরা দেখব। এখন যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে রেড সেলগুলোকে দেখি, তো আরবিসি গুলোকে যদি দেখি, আরবিসির তো কালার বলেছে ডিপ পিঙ্ক দেখতে হবে। আরবিসি কি একটা বাইকনকেভ, মানে একটা রাউন্ড বাইকনকেভ, রাউন্ড মানে গোলাকার হয়, সঙ্গে আরবিসি বাইকনকেভ হয়, মানে উভয় অবতল। এর কি কত, এর ডায়ামিটার কত 7 থেকে 8 মাইক্রোমিটার হচ্ছে এর এই আরবিসির ডায়ামিটার। আরেকটা এই আরবিসি কে আরেকটা নাম আছে, ডিস্কো সাইড বলা হয় এই আরবিসি কে। কেন বলা হয় না, এই যে আমি বললাম এর আগে আরবিসি কি না বাইকনকেভ ডিস্কের মতো দেখতে হয়, সেই জন্য একে ডিস্কোসাইড বলা হয়। এই আরবিসির মধ্যে যে সেন্ট্রাল ওয়ান থার্ড পোর্শন একটা প্যালর থাকে। এই প্যালরটা কেন হয়, এই বাইকনকেভ হওয়ার জন্য এই প্যালরটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই, সেন্ট্রাল প্যালর। এখন আরবিসি তো আমি দেখবো, এই আরবিসি না আমরা কি কি দেখবো না, আরবিসির অ্যাবনর্মাল শেপ যদি কিছু থাকে, অ্যাবনর্মাল শেপ যদি কিছু থাকে, তখন সেই আমরা অ্যাবনর্মাল শেপ গুলো দেখবো। কি কি রকম অ্যাবনর্মাল শেপ হয়, একটা তো সিকেল, একটা প্রথমে না কি সিকেল সেল মানে যেটা এরকম সিকেলের মতো দেখতে, এরকম দেখতে হয় আরবিসি গুলো অনেকটা এইরকম। তখন এইটাকে না সিকেল সেল বলা হয়। 2 নম্বর কি হয় না স্পেরোসাইটস বলা হয়। স্পেরোসাইটস এগুলো কি হয় না একটা পুরো রাউন্ড গোলাকার টাইট, মানে একটা ফুটবলকে যদি পুরো টাইট করে হাওয়া দিয়ে দেওয়া হয় যেমন হয়, সেরকম পুরো ফুটবলটা টাইট হয়ে যাবে। এর সারফেস এরিয়াটা এর ভলিউমের থেকে এই স্পেরোসাইটের ক্ষেত্রে কম হয়। এর ক্ষেত্রে না এই সেন্ট্রাল প্যালোরটা যে থাকে, এর ক্ষেত্রে সেন্ট্রাল প্যালোরটা থাকে না। এই স্পেরোসাইটের ক্ষেত্রে নো সেন্ট্রাল প্যালোর, এটা সেই জন্য এটাকে পুরো গোলাকার ফুটবলের মতো আমার সেলটাকে দেখতে হয়। এই যে স্পেরোসাইট আছে, এই স্পেরোসাইট একমাত্র সেল যেটা কিনা হাইপার ক্রমিক হয়, মানে হাইপার ক্রমিক হয়, মানে এইটা হচ্ছে এর ক্ষেত্রে হিমোগ্লোবিন আমরা যদি দেখি না এমসিএইচসিটা হচ্ছে বেশি থাকে, আমরা তখন এই সেলের ক্ষেত্রে এমসিএইচসি বেশি পাবো। হাইপার ক্রমিক মানে সেলের মধ্যে হিমোগ্লোবিন তখন আমরা বেশি হবে। আর এই যে স্পেরোসাইটস আছে, এটা কি কি ক্ষেত্রে আমরা দেখতে পাবো, হেরিডিটারি যে স্পেরোসাইটোসিস আছে, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন মানে হিমোলাইটিক অ্যানিমিয়া যেগুলো আছে, হেমোলাইটিক অ্যানিমিয়া, এছাড়া এবিও হিমোলাইটিক অ্যানিমিয়া, লাইটিক অ্যানিমিয়া আছে। এইগুলো এবিও হিমোলাইটিক অ্যানিমিয়া অফ নিউবর্ন যেটা আছে, ওগুলো ক্ষেত্রে আমরা এই স্পেরোসাইটসটা দেখতে পাবো। আরেকটা আছে যে সিস্টোসাইটস, 3 নম্বর কি দেখবো, সিস্টোসাইটস এটাকে কি বলছে না ফ্র্যাগমেন্টেড আরবিসি।
ফ্র্যাগমেন্টেড আরবিসি মানে ধরো একটা আরবিসি এরকম গোল আছে, এর থেকে খানিকটা আমরা খুবলে নিলাম, মানে এই এরকম একটা জিনিস খুবলে সেটা ব্লাডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটাকে আমরা বলবো ফ্র্যাগমেন্টেড আরবিসি। বা আরবিসি যে খানিকটা খুবলে গেল সেটাকে ফ্র্যাগমেন্টেড বলবো। এরপর আরেকটা যেটা আছে 4 নম্বর না, টার্গেট সেল। টার্গেট সেলটা কিরকম দেখতে? একটা আরবিসি আছে, এরকম পুরো আরবিসি আছে, এটাকে আরো ভালো করে ডিপ করি ভালো করে বোঝার জন্য। এই পুরো জায়গাটা একটা না পিঙ্ক স্টেন নিয়েছে, পুরো এই জায়গাটা কি না পিঙ্কি স্টেন নিয়েছে, এই মাঝখানে খানিকটা জায়গা ফাঁক দিয়ে আবার খানিকটা জায়গা এরকম করে পিঙ্ক স্টেন নিয়েছে, আর এইখানে মিডিলে সেন্টার প্যালোর থাকছে, আর এই যে মিডিল পোর্শনটা একটু ফাঁকা থাকছে। এই জিনিসটাকে যখন আমরা আরবিসি স্টেন করার পর দেখতে পাবো তখন তাকে আমরা টার্গেট সেল বলি। এটাকে কিরকম দেখতে না, বুলস আই অ্যাপিয়ারেন্স দেখতে, বুলস আই অ্যাপিয়ারেন্স এটাকে দেখতে। এই মেনলি আমরা অ্যাবনর্মাল শেপ, সিকেল শেপ, স্পেরোসাইটস, সিস্টোসাইটস আর টার্গেট সেল, এই মেনলি এই ক রকমের আমরা অ্যাবনর্মাল শেপ এগুলো মনে রাখবো। এর ক্ষেত্রে আরেকটা যেটা কি বলে না, একটা টার্ম যেটা আছে কি না, পয়কিলোসাইটোসাইটস বা পয়কিলোসাইটোসিস কাকে বলে। এখন এই যে বললাম না কি না, পয়কিলোসাইটস, এখানে লিখে দিচ্ছি পয়কিলোসাইটস। কাকে বলবো না, অ্যাবনর্মাল শেপ অফ আরবিসি। অফ আরবিসি যে অ্যাবনর্মাল শেপ গুলো আছে সেইগুলোকে না পয়কিলোসাইটস বলছি। আর পয়কিলোসাইটোসিস মানে সাইটোসিস এর মানে হচ্ছে ইনক্রিজ ভ্যারিয়েশন অফ দ্য রেড সেল শেপ। ভ্যারিয়েশন অফ রেড সেল শেপ, তার মানে এই দুটো টার্ম আমরা একটা পয়কিলোসাইটস মানে অ্যাবনর্মাল রেড সেলের শেপটাকে কি না পয়কিলোসাইটস বলছি, আর পয়কিলোসাইটোসিস এই যে অ্যাবনর্মাল একটা ফিল্মে ধরো ও অনেক পরিমাণে এরকম অ্যাবনর্মাল শেপ আছে, তখন আমরা বলবো সেটাকে পয়কিলোসাইটোসিস। এরপর কি না, রেড সেলের এটা আমরা শেপ দেখলাম, অ্যাবনর্মাল কি কি শেপ আছে সেগুলো দেখলাম। এরপর যদি সাইজ দেখি, রেড সেলের সাইজ যদি দেখি, আমরা আগে থাকতে বলে দিয়েছি কিরকম সাইজ হয়, রাউন্ড হয়, বাইকনকেভ হয়, আর এর 7 থেকে 8 মাইক্রোমিটার ডায়ামিটার। এখন এই সাইজের উপর ডিপেন্ড করে একে কি না অ্যানাইসোসাইটোসিস বা বলা হয়। অ্যানাইসোসাইটোসিস সাইটোসিস কাকে বলছে না, ইনক্রিজড ভ্যারিয়েশন অফ রেড সেল সাইজ, মানে একটা ফিল্ডে যে এরকম দেখতে পাচ্ছি একটা রেড সেল এরকম ছোট একটা বড়, একটা আবার ছোট একটা বড়, এরকম বিভিন্ন রকমের সাইজের রেড সেল যদি আমি দেখতে পাই তখন সেইটাকে আমরা বলবো অ্যানাইসোসাইটোসিস। এই অ্যানাইসোসাইটোসিসটাকে আমরা কি প্যারামিটার দিয়ে ডিটেক্ট করি না, আর ডি ডব্লিউ রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট, এই প্যারামিটার দিয়ে আমরা ডিটেক্ট করে থাকি। অ্যানাইসোসাইটোসিস মানে হয় সেলটার সাইজ ইনক্রিজড হবে অথবা ডিক্রিজ হবে,
যদি সেলটার সাইজ ইনক্রিজ হয় তাকে ম্যাক্রোসাইটস বলবো, আর যদি ডিক্রিজ হয় তাকে মাইক্রোসাইটস বলবো, মাইক্রোসাইটস বলবো। আর যদি সেলটার সাইজ নর্মাল হয় তখন নর্মোসাইট বলবো। এখন এই যে রেড সেলগুলো স্টেন নিচ্ছে, এই যে স্টেনিং ক্যারেক্টারিস্টিক্স এর উপর যদি ডিপেন্ড করে সে কিরকম স্টেন নিচ্ছে তার উপর ডিপেন্ড করে কিনা একটা হাইপোক্রোমিক রেড সেল, আর একটা হাইপার ক্রোমিক রেড সেল, আর একটা কি নর্মোক্রোমিক রেড সেল। নর্মোক্রোমিক মানে নর্মাল স্টেন নেবে, হাইপারক্রমিক মানে একটু স্টেন বেশি নেবে, স্টেনের ইন্টেন্সিটি মানে বেশি পরিমাণ হিমোগ্লোবিন থাকবে তাই জন্য হাইপার মানে বেশি করেও স্টেন নেবে, আর হাইপোক্রমিক মানে কম স্টেন নেবে সেলগুলো। এর ক্ষেত্রে এই যে হাইপার, এটা কিনা ওই আরবিসির মধ্যে যে সেন্ট্রাল প্যালোর এরিয়াটা যার ক্ষেত্রে বেড়ে যাবে সেটাকে আমরা কি, এই সেন্ট্রাল প্যালোর এরিয়া বড় হয়ে গেছে তাকে আমরা হাইপোক্রমিক বলবো। আর হাইপারক্রমিক কাকে বলবো, যার মধ্যে সেন্ট্রাল প্যালোর এরিয়া নেই বললেই চলে। আর নর্মোক্রমিক বলবো যার এই সেন্ট্রাল প্যালোর এরিয়াটা নর্মাল 1/3 থাকে, তাকে আমরা হাই নর্মোক্রমিক বলবো। এখন এই যে হাইপোক্রমিক নর্মোক্রমিক এগুলো কার ওপর না, এমসি এইচসি এই ইন্ডাইসেস এর উপর ডিপেন্ড করে আমরা এটা ডিটেক্ট করে বলতে পারি যে এটা হাইপারক্রমিক সেল, এটা হাইপোক্রমিক, এটা নর্মোক্রমিক। বলেছি এর আগে হাইপারক্রমিক সেল এর মধ্যে কি আসে না, স্পেরোসাইটস হাইপারক্রমিক সেলের মধ্যে পড়ে। এরপর আমরা কি দেখব না, এই পেরিফেরাল ব্লাড মেয়ারে রেড সেল রিলেটেড একটা কিছু ইনক্লুশন বডি দেখতে পাবো, ইনক্লুশন বডি দেখতে পাই। একটা বডি কি না, একটা বেসোফিলিক স্ট্রিপলিং বলে, স্ট্রিপলিং। বেসোফিলিক স্ট্রিপলিং কাকে বলছে না, আরবিসির মধ্যে যখন বেসোফিলিক গ্র্যানিউলস পাওয়া যাবে তখন তাকে আমরা বেসোফিলিক স্ট্রিপলিং বলি। আমরা জানি আরবিসির মধ্যে কোনো গ্র্যানিউলস থাকে না, আরবিসির মধ্যে বিভিন্ন রকমের যদি কি না বেসোফিলিক মানে ব্লু কালারের যদি গ্র্যানিউলস পাওয়া যায় তখন তাকে সেটাকে বেসোফিলিক স্ট্রিপলিং বলবো। এই যে বেসোফিলিক স্ট্রিপলিং এটা কি রিপ্রেজেন্টস করছে না, আরবিসির মধ্যে এই গ্র্যানিউলস গুলো যে আছে রিপ্রেজেন্টস কাকে করছে, অ্যাগ্রিগেটস অফ আরএনএ আর রাইবোজোম, একে রিপ্রেজেন্টস করছে। আরেকটা কি বেসোফিলিক স্টিফলিং এর মধ্যে আরেকটা কি না, হোয়েল জলি বডি, হোয়েল জলি বডি। এটা কি, এটা কিসের না, এটা নিউক্লিয়ার রিমন্যান্ট, এটা একটা না নিউক্লিয়ার রিমন্যান্ট। এটা কি দিয়ে এটা আমরা ডিটেক্ট করার কি না, এটা আমরা তো লিসম্যান স্টেন ডিটেক্ট করতে পারছি, এটা কোথায় দেখতে পাবো না, আরবিসির এই যে পেরিফেরির দিকে এই হোয়েল জলি বডিটা আমরা ডিটেক্ট করতে পারবো। কিসে কিসে দেখতে পাবো হোয়েল জলি বডি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোলাইটিক ডিজিজ এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আরেকটা কি আছে না, আরেকটা ইনক্লুশন বডি 3 নম্বর, প্যাপেনহাইমার বডি, হাইমার বডি। এটা কি ইন্ডিকেটস করছে, এটা আয়রন ট্রেনিং গ্র্যানিউলস। এটা আমরা এই না পেরিফেরাল ব্লাড স্মিয়ার মানে এই যে লিসম্যান স্টেন করছি এতে আমরা ভালো বুঝতে পারিনি, তার জন্য আমরা এর ক্ষেত্রে না পুশিয়ান পালস স্টেন করে থাকি।
পালস পুশিয়ান রিয়াকশন, পালস পুশিয়ান স্টেন রিয়াকশন বা স্টেন আমরা করে থাকি এই প্যাপেনহাইমার বডি দেখার জন্য। এছাড়াও কি না ক্যাবটস রিং আছে, ক্যাবটস রিং আছে, এটাও কি এটা আমাদের ইংরেজি আর্টের যে অক্ষর এরকম দেখতে হয়, এটাও ওই সারফেসের আছে আরবিসির যে কি না মেমব্রেন আছে, ওই আউটার মেমব্রেনের সাথে লেগে থাকে। এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা নিউক্লিয়ার রিমন্যান্টকে, নিউক্লিয়ার মেমব্রেনের যে ফ্র্যাগমেন্ট বা রিমন্যান্টস অফ মাইক্রোটিবিউলস, মানে যখন রেড সেল ডিভিশন করেছে তাতে যে মাইক্রোটিবিউলস তৈরি হয় ডিভিশনের ক্ষেত্রে, সেই তার একটা অংশ বলতে পারি, সেই মাইক্রোটিবিউলসের অংশ অথবা ফ্র্যাগমেন্ট অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন এটা আছে। আরেকটা ইনক্লুশন বডি আছে কিনা হিঞ্জ বডি, হিঞ্জ বডি। এই হিঞ্জ বডি যেটা, সেটা আমরা কি রোমানস্কি স্টেনেতে দেখতে পাই না, এটা কিসে না সুপ্রাভাইটাল, তার জন্য এটা সুপ্রাভাইটাল স্টেন করতে হয়, তার জন্য আমরা সুপ্রাভাইটাল স্টেন করি। এরপর আমরা স্মিয়ারে আরো কিছু দেখতে পাই, কিছু ইম্যাচিওর সেল দেখতে পাই। ম্যাচিওর সেল তাকে আমরা কি বলি? একটা এনআরবিসি বলি, এটাও একটা ইম্যাচিওর সেল। আর একটা ইম্যাচিওর সেলের মধ্যে কি পড়ে না, এই পলিক্রোমাটিক সেল পড়ে, ক্রোম্যাটিক সেল, সেটাও ইম্যাচিওর সেল করে। এটা না রেটিকুলোসাইটস কে ডিনোটস করে ইম্যাচিওর এই পলিক্রোমাটিক। এর মধ্যে রিমন্যান্ট অফ রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ থাকে, সেই জন্য এটা কি না পলিক্রোমাসিয়া দেখায়, আরএনএ এর মধ্যে থাকে। এখন রেড সেল অ্যারেঞ্জমেন্টটা যদি দেখি, যে রেড সেল ওর মধ্যে, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস কি না, রেড সেল অ্যারেঞ্জমেন্টের উপরে আমরা যেটা দেখতে পাই, একটা কি না রুল্যাক্স ফরমেশন, রুল্যাক্স ফরমেশন, রুল্যাক্স ফরমেশন মানে আরবিসি গুলো একটা আর একটার উপর এরকম কয়েনের মতো চেপে চেপে থাকবে, সেটাকে আমরা রুল্যাক্স ফরমেশন বলি। এটা কখন হয়? যখন আমার বিভিন্ন রকমের প্রোটিন গুলো কমে যায়, ফিব্রিনোজেন বা গ্যামা গ্লোবিউলিন এগুলো কমে যায়, তখন এগুলো আমার হয়ে থাকে। আর একটা অটো অ্যাগ্লুটিনেশন, মানে এই সেলগুলো একে অপরের সাথে, আরো যে রেড সেল আছে তার সাথে একে অপরের সাথে অ্যাটাচড হয়ে যায়, মানে একে অপরের সাথে গায়ে গায়ে লেগে লেগে একটা ক্লাম্প তৈরি করে ফেলে, সেগুলোকে অটো অ্যাগ্লুটিনেশন বলে। ফলটা মানে আমি এই ব্লাডের মধ্যে কিছু না দিয়েই জিনিসটা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা অটো অ্যাগ্লুটিনেশন আমরা বলছি। আজকের টু দা পয়েন্টের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ক্লাসে থাকার জন্য।